2021 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জানো চলতি মাস অর্থাৎ গত জুন মাস এবং বর্তমান যে জুলাই মাস চলতেছে, এবং এই সময়টা কিন্তু করোনা বিগত বছরের তুলনায় কিন্তু এবার এই মাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। তোমরা জানো যে যার কারণে তোমাদের পরীক্ষা নিয়ে এখন কিন্তু সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু তারপরে কিন্তু আমরা তোমাদের জন্য বরাবরের মতো অনলাইন ক্লাস নিচ্ছি এবং আশা করি তোমার খুব মনোযোগ সহকারে সেই ক্লাসগুলো বাসায় বসে দেখতেছো। আজকে তোমাদের যে ক্লাস নিয়ে হাজির হয়েছে তা হলো ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের ফিনান্স ও ব্যাংকিং বা তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের উপর এটি দ্বিতীয় ক্লাস। আশা করি তোমরা প্রথম ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাসে অর্থের বর্তমান মূল্য কি, বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হয় এবং বর্তমান মূল্য দুইটি প্রকল্পের থাকলে কোন প্রকল্পে আমরা গ্রহণ করবো বা লাভজনক হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য আমি একটি উদ্দীপক বোর্ডে তুলে রেখেছি এবং সেই উদ্দীপকের আলোকে তোমাদেরকে ওই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো। তাহলে চলো শুরু করি। স্বপ্নাক্তার 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। জনতা ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং অগ্রণী ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এটা হলো উদ্দীপকটা। এখানে ক নম্বরে চেয়েছে রুল 72 কি, খ নম্বরে অর্থের বর্তমান মূল্য কি ব্যাখ্যা করো, গ নম্বর 5 বছর পর 50,000 টাকা পেতে হলে স্বপ্না আক্তারকে বর্তমানে জনতা ব্যাংকে কত জমা রাখতে হবে, স্বপ্না আক্তারের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে ব্যাখ্যা করো। তুমি শুরুতে ক নম্বরে আলোচনা চলে যাই। রোল 72 কি? রোল 72 হলো কোনো ব্যাংকে টাকা বিনিয়োগ করলে বা কোনো খাতে টাকা বিনিয়োগ করলে সে বিনিয়োগিত টাকাটা কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করার প্রক্রিয়াকে হলো রোল 72। রোল 72-এর ক্ষেত্রে আমরা যদি সুদের হার বের করতে চাই তাহলে সূত্রটা হবে সুদের হার সমান সমান 72/n। আর যদি আমরা সময়টা বের করতে চাই যে কত সময়ে দ্বিগুণ হবে তাহলে হবে সময় সমান সমান 72 সুদের হার। এই দুইটা সূত্র প্রয়োগ করে আমরা সুদের হার এবং সময় নির্ণয় করতে পারি, আর সেটা করা রোল 72-এর মাধ্যমে। খ নম্বর হলো অর্থের বর্তমান মূল্যকে ব্যাখ্যা করো। অর্থের বর্তমান মূল্য বলতে বোঝায় ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য তাকে বলা হয় অর্থের বর্তমান মূল্য। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া। অর্থাৎ আমি নির্দিষ্ট 5 বছর পর 10 বছর যে টাকাটা পাবো সেই জন্য বর্তমানে আমাকে কত টাকা জমা রাখতে হবে, সেই প্রক্রিয়াটি হলো কি অর্থের বর্তমান মূল্য। বর্তমান মূল্য যদি আমরা জানতে না পারি, যদি যাচাই করতে না পারি, তাহলে কোন ব্যাংকে টাকা রাখলে লাভজনক হবে সেটা কিন্তু আমরা জানতে পারবো না। তাই বর্তমান মূল্য জানাটা অধিক প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে বর্তমান মূল্য হলো ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য তাকে বলে অর্থের বর্তমান মূল্য। আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বর 5 বছর পর 50,000 টাকা পেতে হলে স্বপ্না আক্তারকে বর্তমানে জনতা ব্যাংকে কত জমা রাখতে হবে। তো আমরা লিখবো গ নম্বর দিয়ে জনতা ব্যাংকে জমাকৃত অর্থের বর্তমান মূল্য নির্ণয়। তাহলে এখানে আমার যে সূত্রটা লাগবে সেটা আমি লিখে ফেলি। আমরা জানি বর্তমান মূল্য এর সংখ্যায় বলা হয় পিবি। যেহেতু জনতা ব্যাংকের সুদের হার হলো বার্ষিক, তাহলে বার্ষিক সুদের হার হলে সূত্রটা হবে পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। অর্থাৎ এখানে চক্রবৃদ্ধির সংখ্যা যেহেতু নেই, শুধু এম আসবে না, তাহলে আমরা এখানে তাহলে আমার এফবি কত দেওয়া আছে, এফবি দেওয়া আছে ভবিষ্যতে 50,000 টাকা পাওয়ার জন্য। তাহলে 5 বছর পরে টাকা যেহেতু 50,000 সেটা হলো ভবিষ্যৎ মূল্য। আর সময় দেওয়া আছে 5 বছর পর, তার মানে কি এন হলো 5 বছর। আর সুদের হার দেওয়া আছে কত 10%। সুদের হারকে আই দ্বারা প্রকাশ করা হয় রেট অফ ইন্টারেস্ট 10% বা 0.10। আর আমরা এখানে পিবি বের করব।
বুঝতে পারছো সেক্ষেত্রে বন্ধুরা? এফবি হলো ভবিষ্যৎ মূল্য, এন হলো সময়, আর আই হলো সুদের হার, আর পিবি হলো ভবিষ্যৎ মূল্য, যেটা আমরা এখন বের করতেছি। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই। খেয়াল করো, এফবি দেওয়া আছে এখানে 50,000, 1 প্লাস আয়ের মান দেওয়া আছে এখানে 0.10, এন এর মান দেওয়া আছে 5 বছর, 50,000 যোগ করলে হয় 1.10, তার পাওয়ার হলো 5। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে, সাইন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই ব্যবহার করব, ব্যবহার করে 1.10 পাওয়ার 5 বের করব। 1.10 পাওয়ার 5 হয় 1.6105। এই 5 গুণ নিলাম, যদি 2 ও 3 গুণ নাও তাহলে পার্থক্যটা বেশি চলে আসবে। তাহলে 50,000 ভাগ 1.61051 তাহলে হয় 31,046,06। দেখো তাহলে এখানে যদি আমি 5 বছর পর 50,000 টাকা পেতে চাই, তাহলে আমাকে বর্তমানে 31,046 টাকা সামথিং। আমি যদি দশমিকের পরের সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে 46 টাকা বলতে পারি। তাহলে জনতা ব্যাংকে ব্যাংক হতে 5 বছর পর 50,000 টাকা পেতে হলে 31,000 এত টাকা জমা রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। না আবারও বলি, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র দুটি আছে, একটি হলো বার্ষিক আর একটি হলো বছরে একাধিকবার। এখানে যেহেতু এটা বর্তমানে নির্ণয় করবো, সেটাকে বলা হয় বাট্টাকরণ প্রক্রিয়া। তাহলে বাট্টাকরণ প্রক্রিয়া বাৎসরিকও আছে এবং বছর একাধিকবারের ক্ষেত্রেও আছে। এটা হলো বছরে একবারের ক্ষেত্রে। তাহলে বর্তমান মূল্য সমান সমান পিবি ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। তারপর আমি সূত্রের মানগুলো এখানে ব্যবহার করে জনতা ব্যাংক হতে 5 বছর পর 50,000 টাকা পেতে হলে স্বপ্ন আক্তারকে 31,046 টাকা জমা রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ নম্বরের সমস্যাটা বুঝতে পেরেছো। তোমরা অঙ্কটা সুন্দর করে তুলে নেবে। তারপর আমার যে পরবর্তী যে সমস্যাটা, স্বপ্ন আক্তারের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, সেটা জনতা ব্যাংকে টাকা জমা রাখবে নাকি অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখবে। তাহলে গ নম্বরে কিন্তু কিছু বলে নাই কোন ব্যাংকে জমা রাখতে হবে, তা আমাকে কি করতে হবে, ওই গ নম্বরে গিয়ে আমাকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে আবার বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তার উপর অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্যের সাথে জনতা ব্যাংকের বর্তমান মূল্যের কম্পেয়ার করে আমরা সিদ্ধান্তে যাব কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। যেহেতু লেখা নেই এখানে 31,046, যেহেতু এটা জনতা ব্যাংকের বর্তমান মূল্য। আমরা পরের অংশে চলে যাই শিক্ষার্থী বন্ধুরা। কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে, তার জন্য অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে।
এখন আমরা অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করব। যেহেতু বলছি এখানে আছে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে আমরা জানি বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এনএম। এ হলো বর্তমান মূল্য। এখানে আমরা লিখব এখানে এফবি কিন্তু সিম টাকায় 50,000 টাকাই, এম ছিল সিম 5 বছর। সুদের হারের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, সেটা হলো 9.5% বা 0.095, আর পিবি তো একই টাকা বের করতে হবে। এবার আমরা এই তথ্যগুলো এখানে একটা জিনিস রয়ে গেছে, চক্রবৃদ্ধির সংখ্যা বছরে 12 বার, যেহেতু এখানে মাসিক চক্রবৃদ্ধি তো এম হবে 12। এবার আমরা মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে 50,000 1 প্লাস আয়ের মান 0.095, এম এর মান 12, এন এর মান 5, এম এর মান 12। তার উপরে 50,000 তারপর আমরা কি করব, এখানে 0.095 কে 12 দিয়ে ভাগ করবো, সাথে 1 যোগ করবো। 0.095 ভাগ দিব 12 দিয়ে। এখন যে খেয়াল করবা, এখানে যখন আমরা ভাগ করবো তখন পাওয়ার 03 আসে। যদি এরকম পাওয়ার 03 আসে তখন আমরা এর সাথে +1 যোগ করব, তারপর মানটা লেখার সময় 1 বাদ দিয়ে আবার লিখব। এখন আছে 0, তখন যেখানে মানটা আসবে বলছিলাম যে 1 যোগ করব, তারপর 1 বাদ দিব, তাহলে থাকবে 0.0079। এর সাথে আমি 1 যদি যোগ করে দিই তাহলে 1.007 তাহলে পাওয়ার করবো 5 12 60 দিয়ে। আমি সরাসরি করে ফেলতেছি, তাহলে 1.00797 তার পাওয়ার হবে 60, আর দিলে হয় 50,000 1.6050444। আমি 5 করে রাখলাম, তারপরে 50,000 ভাগ দিব। 50,000 ভাগ 1.50,000 ভাগ 1.6050। তাহলে আসতেছে এখানে 31,5,1.87, অর্থাৎ 31,151 টাকা। খেয়াল করো, আমি যদি দশমিকের অংশটা বাদ দিয়ে দিই তাহলে হবে 31,152 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা যখন জনতা ব্যাংকের বর্তমান নির্ণয় করতে তখন পেয়েছিলাম 31,646 টাকা, আর অগ্রণী ব্যাংকে বর্তমান মূল্য হয়েছে 31,152 টাকা। খেয়াল করো, ভবিষ্যৎ টাকা কিন্তু সমান। ভবিষ্যৎ মূল্য যদি সমান হয়, সময়টাও সমান। এই ক্ষেত্রে আমি কোন ব্যাংকে টাকা জমা রাখবো? ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যদি ভবিষ্যৎ মূল্য সমান হয় বর্তমান মূল্য নির্ণয় করার ক্ষেত্রে, এক্ষেত্রে দেখবো বর্তমান মূল্য যেটা কম হবে ওই ব্যাংকে এই টাকা রাখা লাভজনক হবে। কারণ ভবিষ্যৎ মূল্য আমি 50,000 টাকা দুই ব্যাংকই ফিক্সড, সময়টাও 5 বছর। তার মানে যত কম টাকা রাখা যাবে তত আমার জন্য ভালো হবে। ওই বিবেচনায় আমি এখানে মন্তব্যটা লিখে দিই। দেখা যাচ্ছে যে অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্য 31,151 টাকা,
এবং জনতা ব্যাংকের বর্তমান মূল্য 31,046 টাকা, অর্থাৎ জনতা ব্যাংকের বর্তমান মূল্য অগ্রণী ব্যাংকের চেয়ে কম, তাই জনতা ব্যাংকে টাকা জমা রাখা স্বপ্না আক্তারের জন্য ওকে। ঠিক আছে বন্ধুরা, এই হলো মন্তব্য। তোমাদের মন্তব্যটা অবশ্যই দিতে হবে। মন্তব্য না দিলে কিন্তু তোমরা 4-এ 4 পাবে না, তোমাদেরকে 3 দেওয়া হবে বা 2-তে 2.5 দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল অর্থের সময় মূল্য চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, এবং এই ক্লাসে আমাদেরকে দেখালাম যে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় এবং বর্তমান মূল্যের মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় যে কোন ব্যাংকে টাকা জমা রাখা হবে। আশা করি তোমরা ক্লাসটি দেখতে পেরেছো এবং বারবার ক্লাসটি দেখবে, এবং বোর্ডে যদি যা লেখা আছে তাহলে যে লিখো খাতা কলমে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে বন্ধুরা, এই অধ্যায়ের উপর আমি আরেকটা ক্লাস নিব। পরবর্তী ক্লাসে তোমরা দেখাবো কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় এবং ভবিষ্যৎ মূল্য দুটি প্রকরণের মধ্যে থাকলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেই সম্পর্কে আলোচনা করে জানাবো। সেক্ষেত্রে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।